প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদর্শ পাঠের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, বিষয়টি হচ্ছে এইচএসসি 2025 হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। অধ্যায়টি হচ্ছে কার্যপত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে আমাদের যে হিসাব বিজ্ঞান প্রথম পত্র, সেই হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি অধ্যায় হচ্ছে কার্যপত্র। সেই কার্যপত্র থেকে একটি অঙ্ক অবশ্যই আসবে, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। আমরা যদি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখি, তাহলে কার্যপত্র সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা লাভ করতে পারবো এবং আশা করি পরীক্ষায় তুমি কার্যপত্র এই বিষয়টি দিতেও পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই জেনে নিচ্ছি কার্যপত্রের এই অধ্যায় থেকে কি কি বিষয় পরীক্ষায় আসে। 1 নাম্বার হচ্ছে সমন্বয় জাবেদা, 2 নাম্বার কার্যপত্র প্রস্তুত, 3 নাম্বার হচ্ছে সমাপনী দাখিলা এবং 4 নাম্বার হচ্ছে বিপরীত দাখিলা। কার্যপত্রের এই অধ্যায় থেকে সাধারণত এই 4টি বিষয় পরীক্ষায় বরাবরের মতোই আসবে এবং আসে। তো আমরা প্রথমে জেনে নেব সমন্বয় জাবেদা কিভাবে করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমন্বয় জাবেদার ক্ষেত্রে এখানে আমি কয়েকটি জাবেদা লিখে দিয়েছি। তোমরা যদি সমন্বয় জাবেদার ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো একটু মুখস্থ করো, তাহলে সমন্বয় জাবেদা তোমাদের কাছে একদম ইজি মনে হবে। যেমন বকেয়া খরচের ক্ষেত্রে খরচ হিসাব ডেবিট, বকেয়া খরচ হিসাব ক্রেডিট। বকেয়া আয়ের ক্ষেত্রে বকেয়া আয় হিসাব ডেবিট, আয় হিসাব ক্রেডিট। যেমন ধরো সেবা আয়, বিনিয়োগের সুদ, শিক্ষানবিশ সালামি, আমানতের সুদ, এগুলো হচ্ছে এক প্রকারের আয়। সেই আয় যদি কখনো বকেয়া থাকে, তাহলে বকেয়া আয়, যেমন বিনিয়োগের সুদ হচ্ছে আয়, তখন আমাদের লিখতে হবে বিনিয়োগের বকেয়া সুদ ডেবিট অথবা বকেয়া বিনিয়োগের সুদ ডেবিট, বিনিয়োগের সুদ ক্রেডিট। এইভাবে আমাদের লিখতে হবে। অগ্রিম খরচের ক্ষেত্রে অগ্রিম খরচ হিসাব ডেবিট, খরচ হিসাব ক্রেডিট। যেমন বেতন হচ্ছে এক প্রকারের খরচ, তো সেই খরচের আগে যদি কখনো অগ্রিম লেখা থাকে, তাহলে অগ্রিম বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ক্রেডিট করতে হবে। 4 নাম্বার অগ্রিম আয়ের ক্ষেত্রে আয় হিসাব ডেবিট, অগ্রিম আয় হিসাব ক্রেডিট। সমাপনী মজুদের ক্ষেত্রে কখনো সমাপনী মজুদ লেখা থাকে এবং তার জন্য সমন্বয় জাবেদা করতে হয়, তখন সমাপনী মজুদ পণ্য ডেবিট এবং ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় হবে ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি সমাপনী মজুদের অধিক মূল্যায়ন করা হয়, সমাপনী মজুদ পণ্যের অধিক মূল্যায়ন করা হয়, তখন এই জাবেদাটাই হবে, কিন্তু তখন উল্টা হবে। সমাপনী মজুদ পণ্য তখন হবে ক্রেডিট, ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় হবে তখন ডেবিট। মণিহারি অব্যবহৃত থাকলে, মণিহারির আরেকটি নাম রয়েছে সাপ্লাইস। তো সাপ্লাইস অব্যবহৃত অথবা মণিহারি অব্যবহৃত থাকলে অব্যবহৃত মণিহারি ডেবিট, মণিহারি খরচ ক্রেডিট। অগ্রিম খরচের মেয়াদ উত্তীর্ণ হলে, যদি কোনো অগ্রিম খরচের মেয়াদ উত্তীর্ণ হয়, তখন খরচ হিসাব ডেবিট, অগ্রিম খরচ ক্রেডিট। আর 8 নাম্বার হচ্ছে অগ্রিম আয়ের মেয়াদ উত্তীর্ণ হলে অগ্রিম আয় হিসাব ডেবিট, আয় হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে কয়েকটি সমন্বয় জাবেদা দেওয়া হয়েছে, তুমি যদি এই সমন্বয় জাবেদাটি মুখস্থ করো, তাহলে কার্যপত্র তোমার জন্য একদম ইজি মনে হবে। এখন আমরা দেখাবো কার্যপত্র কিভাবে করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের কার্যপত্রের একটি ছক। যখন আমাদের কার্যপত্র প্রস্তুত করতে বলবে, সেই কার্যপত্রে যদি 10 ঘোড়া 8 ঘোড়া এগুলো যদি কিছু বলা না থাকে, তোমাকে অবশ্যই 10 ঘোড়া বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করতে হবে। তো আমরা যদি কার্যপত্র 10 ঘোড়া বিশিষ্ট করতে যাই, তখন প্রথমে লিখতে হবে হিসাবের নাম। আর 10 ঘোড়া বলতে বোঝায়, প্রথম ঘরের নাম হচ্ছে রেওয়ামিল, সমন্বয়, সমন্বিত রেওয়ামিল, আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন কার্যপত্র করতে যাব, তখন একটা রেওয়ামিল দেওয়া থাকবে। আমাদের প্রথম কাজ হচ্ছে সেই রেওয়ামিলের মধ্যে যে সমস্ত হিসাবের নামগুলো উল্লেখ রয়েছে, আমরা প্রথমে এই হিসাবের নামের ঘরে সেই হিসাবগুলো লিখব।
এবং ওই রে আমিল দেখে দেখে ডেবিটের টাকা ডেবিট ঘরে, ক্রেডিটের টাকা ক্রেডিট ঘরে লিখবো। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে সমন্বয়। আমাদের রে আমিলের পরে যে সমন্বয় গুলো দেওয়া থাকবে, আমরা কিছুক্ষণ আগে সমন্বয় জাবেদা সম্পর্কে আলোচনা করেছি। সেই সমন্বয় জাবেদার উপর ভিত্তি করে এখানে সমন্বয়ের ঘরে আমাদের জাবেদা গুলো লিখতে হবে। তারপর সমন্বিত রে আমিলের কাজ হচ্ছে রে আমিল এবং সমন্বয়। রে আমিলের ডেবিট এবং সমন্বয়ের ডেবিট, ডেবিট ডেবিট মিলে ডেবিট ঘরে যোগ করে লিখতে হবে, ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট ঘরে লিখতে হবে। ডেবিট এবং ক্রেডিট যদি হয় তাহলে বিয়োগ করতে হবে। বিয়োগের সময় যদি ক্রেডিটের টাকা বড় থাকে তাহলে সমন্বিত রে আমিলের ক্রেডিট ঘরে টাকা বসবে, আর যদি ডেবিটের টাকা বড় থাকে তাহলে সমন্বিত রে আমিলের ডেবিট ঘরে টাকা বসবে। এখন সমন্বিত রে আমিলের কাজ শেষ হয়ে গেলে আয় বিবরণীর এখানে রয়েছে ডেবিট এবং ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আয় বিবরণীর ডেবিট পাশের সমস্ত প্রকার খরচের বিষয়গুলো উল্লেখ করতে হবে এবং আয় বিবরণীর ক্রেডিট পাশের সমস্ত প্রকার আয়গুলো উল্লেখ করতে হবে। তারপর খরচ এবং আয়গুলো উল্লেখ করার পর যেদিকে টাকা বড় সেদিকের টাকা দো পাশে লিখতে হবে, যেদিকের টাকা কম সেদিকের টাকা মোট যোগফল থেকে বিয়োগ করলে আমাদের নিট ক্ষতি অথবা নিট লাভ বের হবে। তারপর আর্থিক অবস্থার বিবরণী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশে সমস্ত প্রকার সম্পদের নাম লিখতে হবে এবং ক্রেডিট পাশে সমস্ত প্রকার দায় ও মালিকানা সত্ত্বের নাম লিখতে হবে। মালিকানা সত্ত্ব। তারপর আমাদের যদি নিট ক্ষতি বের হয় তাহলে সেটি ডেবিট পাশে লিখতে হবে, আর যদি নিট লাভ বের হয় তাহলে সেটি ক্রেডিট পাশে লিখতে হবে। এইভাবে আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট এবং ক্রেডিট দিকে টাকার যোগফল মিলে যাবে, তাহলে বুঝতে হবে কার্যপত্র তোমার সম্পন্ন হয়েছে। এই হচ্ছে আমাদের কার্যপত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাপনী দাখিলার ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে সেগুলো হচ্ছে এই বোর্ডের মধ্যে স্পষ্টভাবে লেখা রয়েছে। সমাপনী দাখিলার মধ্যে আমাদের প্রথমে যে জাবেদাটি নিতে হবে সেটি হচ্ছে আয়ের জাবেদা। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন কার্যপত্র প্রস্তুত করব তখন সেই কার্যপত্রের মধ্যে যত প্রকারের আয় রয়েছে, আমরা জানি যে আয় হচ্ছে সর্বদাই ক্রেডিট, কিন্তু যখন আমরা সমাপনী দাখিলা করব তখন ওই সময় আয়ের টাকাগুলোকে করতে হবে ডেবিট এবং আয় সারাংশকে করতে হবে ক্রেডিট। 2 নাম্বার হচ্ছে ব্যয়ের ক্ষেত্রে ব্যয়। কার্যপত্রের মধ্যে যত প্রকারের ব্যয় থাকবে সমস্ত প্রকার ব্যয়গুলোকে করতে হবে ক্রেডিট, আয় সারাংশকে করতে হবে ডেবিট। নিট লাভের ক্ষেত্রে কার্যপত্র যখন আমরা প্রস্তুত করব ওই সময় যখন আমাদের নিট লাভ বের হবে তখন জাবেদা হবে আয় সারাংশ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কিন্তু সেখানে যদি নিট লাভ বের না হয়ে যদি নিট ক্ষতি বের হয় তখন ওই সময় মূলধন হিসাব করতে হবে ডেবিট, আয় সারাংশ হিসাব করতে হবে ক্রেডিট। উত্তোলনের ক্ষেত্রে অঙ্কে যদি উত্তোলন নামে কোনো হিসাব থাকে তখন উত্তোলনের ক্ষেত্রে মূলধন হিসাব হবে ডেবিট এবং উত্তোলন হিসাব হবে ক্রেডিট। এই হচ্ছে সমাপনী দাখিলা। তোমার যদি এই 5টা বিষয় মুখস্থ থাকে সারা জীবন ধরে সমাপনী দাখিলা এই 5টা বিষয়ের সাথেই অন্তর্ভুক্ত হবে। আশা করি সমাপনী দাখিলার বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমরা বুঝবো বিপরীত দাখিলার বিষয়টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিপরীত দাখিলা। তোমাকে যদি কখনো বিপরীত দাখিলা প্রস্তুত করতে বলে তাহলে বিপরীত দাখিলা 4টা বিষয়ের উপর নির্ভর করে, এটি তোমাকে মুখস্থ রাখতে হবে। সেই বিষয়গুলো হচ্ছে অগ্রিম খরচ, অগ্রিম আয়, বকেয়া খরচ এবং বকেয়া আয়। এই 4টি বিষয়ের উপর বিপরীত দাখিলা নির্ভর করে। কিন্তু এখানে একটি কথা রয়েছে, এই 4টা বিষয়ের উপর বিপরীত দাখিলা নির্ভর করলেও যদি কোনো হিসাব দ্বারা দেখা যায় সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং দায় বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং দায় বৃদ্ধি পেয়েছে, এই দুটি বিষয়ই যে লেনদেনের মধ্যে লিপিবদ্ধ থাকবে কেবল সেই বিষয়টি বিপরীত দাখিলায় লিপিবদ্ধ হবে। আমরা এখানে একটি উদাহরণের মাধ্যমে
সেই বিপরীত দাখিলাটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যেমন কোন সমন্বয়ের মধ্যে লেখা রয়েছে বেতন বকেয়া। বেতন হচ্ছে এক প্রকারের খরচ, আর খরচটা কি রয়েছে? বকেয়া। যেহেতু এখানে বকেয়া খরচের কথা বলা রয়েছে, এখন বিপরীত দাখিলার অঙ্ক করতে গেলে প্রথমে লিগ্যাল যে জাবেদা, সেই জাবেদা তোমাকে আগে বুঝতে হবে। বেতন বকেয়ার সঠিক জাবেদা হচ্ছে বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। বেতন হচ্ছে এক প্রকারের খরচ, আর বকেয়া বেতন হচ্ছে এক প্রকারের দায়। আমরা বলেছিলাম দায় বৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি পেলে সেগুলোই বিপরীত দাখিলায় যাবে। যেমন বকেয়া বেতন হচ্ছে এক প্রকারের দায়, আমরা এখানে লিখে দিয়েছি দায় যদি বৃদ্ধি পায় তাহলে সেটি কি হয়? ক্রেডিট। এখানে বকেয়া বেতন হচ্ছে এক প্রকারের দায়, দায় যেহেতু এখানে ক্রেডিট, তাহলে বুঝতে হবে এই বকেয়া বেতন এটা কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। দায়টা কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। দায় যেহেতু বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটি আমাদের বিপরীত দাখিলায় যাবে। যখন তুমি এটি বিপরীত দাখিলায় নিবে, তখন এটার যে লিগ্যাল জাবেদা বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, এটি থাকবে না। তখন লিখতে হবে বকেয়া বেতন ডেবিট, বেতন হিসাব ক্রেডিট। যখন আমরা বিপরীত দাখিলা লিখবো তখন কি লিখবো? বকেয়া বেতন ডেবিট, বেতন হিসাব ক্রেডিট। এইভাবে সম্পদ এবং দায় যখন বৃদ্ধি পাবে তখন সেই বিষয়টি কেবল বিপরীত দাখিলায় লিপিবদ্ধ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কার্যপত্রের যে সমস্ত বিষয়গুলো আলোচনা করার দরকার ছিল আমরা সবগুলোই আলোচনা করেছি। আশা করি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্ত আলোচনাগুলো হয়েছে সুন্দরভাবে শুনেছ, বুঝেছ। আশা করি এই কার্যপত্রের বিষয়টি নিয়ে আর তোমার কোনো সমস্যা থাকার কথা নয়। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আমরা দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।